আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশের রাতে। জাতীয় জীবনে অনেক ঘটনার ঘন ঘটা এবং রাজনৈতিক অঙ্গনে কালো মেঘের আনাগোনা অনেক দিন ধরেই। দিন যত যাচ্ছে সেটা ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই ঘনীভূত মেঘের আধার আমাদের কোন অন্ধকারে নিয়ে যাবে সেটা নিয়েই দেশ জুড়ে নানা রকম জল্পনা কল্পনা, গুজব গুঞ্জনের ডালপালা। আমরা এসব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে দুজন আছেন পলিটিশিয়ান, একজন আছেন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপরে আগামীকালের যে সমস্ত সংবাদপত্র আমাদের হাতে অগ্রিম এসে পৌঁছেছে তার কিছু শিরোনাম পড়ে আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে আছেন মহাজোট সরকারের অংশীদার জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, তিনি সাবেক মন্ত্রী। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট ডক্টর তুহিন মালিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সংবাদ শিরোনাম দেখে এসে সেই সূত্রে আলোচনা শুরু করতে চাই। আমার সামনে আছে দৈনিক মানব জমিন। এটির প্রধান শিরোনাম জাতীয় মশকরা। মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ যে করা হয়েছিল, পদত্যাগপত্র জমা দিয়েছেন সে সম্পর্কিত একটি রিপোর্ট। মানব জমিনে আরো কিছু রিপোর্ট আছে। আমরা আজকে একটু বেশি সংখ্যায় শিরোনাম পড়ব, যেহেতু বেশ তাৎপর্যপূর্ণ শিরোনাম। এর মধ্যে একটি শিরোনাম আছে মার্কিন কংগ্রেসম্যানের টুইটার বার্তা। তিনি বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী, মানে পরবর্তী প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম আছে সিইসির সঙ্গে মনোজ কুমারের রুদ্ধদ্বার বৈঠক। মনোজ কুমার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর। আরেকটি শিরোনাম আছে ফের আসছে টানা হরতাল। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম উৎকণ্ঠার শেষ কোথায়, এবং ডান দিকে আরেকটি শিরোনাম আছে 15 নভেম্বর এক মঞ্চে উঠছেন সবাই, ডান বাম সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ বিএনপির। এবং কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রণ বলেছেন দেশ সংঘাতের দিকেই যাচ্ছে। নয়া দিগন্তের প্রধান শিরোনাম পদত্যাগ বিতর্কে বেকায়দায় সরকার, এবং আরেকটি শিরোনাম আছে আইনমন্ত্রীর নতুন ব্যাখ্যা, পদত্যাগ পত্র নয় নিছক আনুষ্ঠানিকতা। অর্থনীতি প্রতিদিনের প্রধান শিরোনাম গার্মেন্টসে ফের উত্তাপ, আশুলিয়ায় সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বণিক বার্তার প্রধান শিরোনাম তৈরি পোশাক শিল্প ব্যবসা থেকে প্রস্থানের আবেদন 500 কারখানার, তারা আর ব্যবসা করতে চাইছেন না। আমাদের সময়ের প্রধান শিরোনাম পোস্ট মডার্ন মন্ত্রিসভা, মানে উত্তর আধুনিক মন্ত্রিসভা, এটার বাংলা করলে দাঁড়ায়। এ সম্পর্কে তিনজন বিশিষ্ট ব্যক্তির অভিমত রয়েছে এখানে। ডক্টর আকবর আলী খান বলেছেন শপথ পড়ালেই হয়, তার মানে তিনি বলছেন নতুন করে শপথ পাঠ করাতে হবে মন্ত্রিসভার সদস্যদের, যেহেতু তারা পদত্যাগ করেছেন। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন মন্ত্রীদের পদ এখন শূন্য। আর ডক্টর তুহিন মালিক বলেছেন, যিনি আমাদের এখানে উপস্থিত আছেন, তিনি বলেছেন এই ঘটনা রাষ্ট্রদ্রোহের শামিল। আলোকিত বাংলাদেশের প্রধান শিরোনাম হরতালের আগুনে পুড়ছে মানুষ, এবং আরেকটি শিরোনাম মন্ত্রীদের পদত্যাগ স্রেফ আইওয়াস। আমরা আলোচনা শুরু করব জনাব কাজী ফিরোজ রশিদকে দিয়েই শুরু করি। আপনি দীর্ঘদিন মন্ত্রিসভার সদস্য ছিলেন আর রাজনীতিতে তো আছেন সেই মুক্তিযুদ্ধ পূর্ব কাল থেকে। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং গত 43 বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সরবভাবে আপনার পদচারণা রয়েছে। বাংলাদেশের রাজনীতির এখনকার অবস্থা যে অনিশ্চয়তা, কালো মেঘের ঘন ঘটা, সংঘাতের হাতছানি, নানা শিরোনাম পড়লাম, এগুলো তো আছেই। কিন্তু গত দুদিন ধরে যে আলোচনাটা সর্বত্র ব্যাপকভাবে আলোড়িত হচ্ছে,
নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং অন্তহীন বিতর্কের সৃষ্টি করেছে। সেটা হলো যে গত সোমবার আমাদের মন্ত্রিসভার সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে টেলিভিশন ক্যামেরার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলেন। এখন তাদের এই পদত্যাগপত্র জমা দেবার পর সংবিধান বিশেষজ্ঞরা প্রায় সবাই এক সুরে বলছেন যে সংবিধান অনুযায়ী এই পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে, এখানে গ্রহণ করবার কোনো ব্যাপার নেই। সেই সূত্রে বা সেই হিসাবে এখন তো ক্যাবিনেট আর কোনো মন্ত্রিসভার বা মন্ত্রী পরিষদের সদস্য থাকার কথা না, প্রধানমন্ত্রী ব্যতীত। কিন্তু আমরা দেখছি এর পরও প্রায় 50 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তারাই মন্ত্রিত্ব করছেন, তাদের ইচ্ছে তাদের নির্দেশেই রাষ্ট্র চলছে, সরকার চলছে। অন্যদিকে আইনমন্ত্রী, যিনি নিজেও একজন বেশ বড় আইনজীবী, আইনজ্ঞ, তিনি এক নতুন ব্যাখ্যা দিলেন। তিনি বললেন এটা পদত্যাগ নয়, নিছক আনুষ্ঠানিকতা। পদত্যাগই যদি না হবে তো এটা কিসের আনুষ্ঠানিকতা ছিল? আপনি মহাজোট সরকারের অন্যতম অংশীদার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আপনার ধন্যবাদ। আসলে অনেক কথা তো চলে আসে, সময় অল্প। আমার কথার যেগুলো মোটা দাগে আমি বলবো, বাদ বাকিটা ডক্টর তুহিন মালিক আছেন, আমরা তার কাছে শেষে যাবেন। আমি শুধু বলতে চাই যে একটা হিরো রাজার দেশে যে ছবিটা আছে তার সাথে মিল পাওয়া যায় অনেক কিছু। আমাদের আইনমন্ত্রী বলছেন মন্ত্রীদের পদত্যাগপত্র সংবিধান অনুযায়ী হয় নাই, তার মানে অসাংবিধানিক যেটা দিয়েছেন ওনার কথায়। জি, তো এই যে কচি কেচার মেলা মিলল, একদম হেসে হেসে ক্যামেরার সামনে দিয়ে কার আগে কে দিবে হুমড়ি খেয়ে পড়লো। আমি মনে করছি কি এটা বোধহয় কোনো ডিস্ট্রিবিউটর কোম্পানি যেভাবে দেয় আর মানুষ আনে, শেয়ার মার্কেটের মতন অবস্থা। সেখানে আবার বেশ কয়েকজন মন্ত্রী পাঁচ হয়ে কদম বুঝিয়ে করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেটা হলো তাদের অতিরিক্ত ভক্তি আর কি, এটা করতেই পারে, এই ধরনের কাজ হয়ে থাকে দেশে। কিন্তু আমি সেখানে আশ্চর্য হইনি। আমাদের আইনমন্ত্রী সাহেব যেটা বলেছেন ভয়াবহ অবস্থা, যে এটা অসাংবিধানিক যে কাজটা হয়েছে। দেশের আইনমন্ত্রী বলছেন যে সরকার অসাংবিধানিক কাজ করেছে, একেবারে জোট বেঁধে, একদম অসাংবিধানিক। অতএব মন্ত্রীরা তার পরবর্তী সময় যদি তারা কোনো কর্মকাণ্ড করে থাকে, আজকে শুনেছি যে অন্যান্য দিন মন্ত্রীরা 6 ঘন্টা অফিস করেন, আজকে 12 ঘন্টা করেছেন, 14 ঘন্টা করেছেন। অর্থাৎ এই 5 বছরের অসমাপ্ত কাজ নাকি তারা সমাপ্ত করার জন্য এই এখন উঠে পড়ে লেগেছেন। এইগুলো সমস্ত আমার মনে হয় যে এটা সম্পূর্ণ আইনের চোখে বেআইনি কাজ হবে এবং একদিন তাদের সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে। কারণ এখন থেকে যে মুহূর্ত থেকে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এটা গৃহীত হয়ে গেছে, এটার কোনো নেই। ডক্টর তুহিন মালিক বলবেন। তো এখন যদি তারা কোনো কাজকর্ম করে থাকে প্রজাতন্ত্রের এই মন্ত্রী হিসাবে এবং প্রধানমন্ত্রীকে যদি তারা কোনো সহযোগিতা করে থাকেন, সাহায্য করে থাকেন, প্রধানমন্ত্রী সাহায্য করবে মন্ত্রীরা, এই তো মিনিস্টার অফ কাউন্সিল যারা, এবং তারা তো আবার মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সেটা কোনো কাজ করলে এটা বেআইনি হবে, আইনের চোখে সম্পূর্ণ বেআইনি হবে। 1, 2 তাদের এই যে প্রোটোকল এই সমস্ত এখন তুলে নেওয়া উচিত। হ্যাঁ, মন্ত্রীরা মন্ত্রিত্ব যাওয়ার পরও 3 মাস থাকতে পারবে বাড়িতে, 3 মাস থাকতে পারে তাদের একটা ভাড়া দিয়া। কিন্তু তার অর্থ এই নয় যে তারা মন্ত্রণালয়ে গিয়ে দৈনন্দিন কাজকাম করবে, মন্ত্রিসভা প্রোটোকল নিয়ে ঘুরবেন। উনি আবার ইলেকশন আসছেন, ইলেকশন করে বেড়াবেন, পতাকাবাহী গাড়ি নিয়ে যাবেন, পিছনে পুলিশ, সামনে র্যাব, এই সমস্ত কিন্তু এখন বেআইনি হয়ে যাবে। তো সেইটা আমি এইটা বললাম। আর যেটা আরেকটি কথা আপনার পত্রিকায় যেটা আসছে যে আমাদের সিএসির সাথে মনোজ কুমার যে বৈঠক করেছে, ভারতীয় দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। প্রিন্স এখানে আছেন যে আমাদের এটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার। ভারত আজকেই গতকাল পত্রিকায় এসে গেছে যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারত এখন কিছুটা নমন হয়ে বলছেন যে আমরা চাই ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের জন্য সকল দলে অংশগ্রহণ, এবং এটা আলাপ আলোচনার মাধ্যমে। যেটা আমেরিকা আগেই বলেছিল সেটা ভারত গতকাল শেষ মুহূর্তে একটি ভারতীয় হাইকমিশন থেকে বিবৃতি এসেছে। কিন্তু আপনি বোধহয়, আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি, ওই বিবৃতিটা আমি দেখেছি, সেখানে ইংরেজিতে যে শব্দগুলো ছিল সেখানে ক্রেডিবল এবং পার্টিসিপেটরি শব্দ দুটো ছিল না, বাকি সব আমাদের কাছে এসে গেছে। সংলাপ ছিল, শান্তিপূর্ণ সমাধান ছিল, কিন্তু গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণের কথা দুটো ছিল না। আচ্ছা,
তো এখন ওটা আসার পরে যদি আজকে মানুষ কুমার যদি সিসি বৈঠক করে দেয়, এই সিসির অধীনে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে? তারা যদি অন্য রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচন করতে যায়, এটা তো অনৈতিক কাজ হয়ে যাচ্ছে। আমাদের সাথে আলোচনা করবে, প্রত্যেকটা দলের সাথে সুশীল সমাজ আছে, আইন বিশেষজ্ঞ আছে, এখানে সর্বস্তর জনগণের সাথে তারা বারবার আলোচনা করতে পারে, বৈঠক করতে পারে, কোনো আপত্তি নেই। না, বন্ধু রাষ্ট্রের দেশে কখনো হয় না। বন্ধু রাষ্ট্র তো বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু এটা সিএসির কাজ না এদের সাথে দেশের দলে। এখন উনি যদি বলে যে আমাদের এখন যাইতে হবে ওয়াশিংটনে কিছু আলোচনা করার জন্য, পাকিস্তানে যাইতে হবে আলোচনা করার জন্য, মিডল ইস্টে যাইতে হবে, সৌদি কিছু আলাপ আলোচনা করে কিছু গ্রান্ট আনা যায় কিনা, কিন্তু আমরাই তো আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করি যে তারা ঠিক ডিপ্লোম্যাটিক রিলেশন গুলো ঠিক মতো মেনটেন করতে পারছে না। হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সিইসি সাহেব কিছু ভূমিকা রাখার চেষ্টা করছেন। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা আপনার কাছে যাব যে যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, যে মন্ত্রিসভার সদস্যদের যে বর্ণিল যে পদত্যাগের উৎসব, সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা এটার আলটিমেট ইম্প্যাক্টটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি জিনিসটাকে দুইভাবে দেখার পক্ষে। প্রথমত হচ্ছে যে যদি ধরেন দেশের একটা অন্য সময়ের একটা পরিস্থিতি থাকতো, একটা নর্মাল চলছে, হ্যাঁ, নির্বাচন সামনে নাই, অন্য জটিলতাগুলো নাই, তখন এই ধরনের পদত্যাগ এবং সেটা নিয়ে বিস্তারিত সময় ব্যয় করে আমার মনে হয় যে কথাবার্তা বলাটাই উচিত হতো। কিন্তু আমাদের এখন দেশে একটা অন্য সংকট যাচ্ছে, তবুও যেহেতু জিনিসটা আসছে এটা না বললেই নয়। প্রথম কথা, সংবিধান এটা আমার মনে হয় বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। যদি আমাদের যেটা 58 ধারায় যেটা বলা আছে, যদি তিনি মানে যে কোনো মন্ত্রী রাষ্ট্রপতির কাছে কি বলে যে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করে প্রধানমন্ত্রীর কাছে কাগজ দেন, তখনই অটোমেটিক্যালি তিনি এটা গ্রহণ করা না করার কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে যেটা আমরা টেলিভিশনে যেটা দেখলাম, আমাদের আইনমন্ত্রী ব্যাখ্যা দিলেন যে না, তারা এরকম পদত্যাগ করেনি। ভালো করে দেখবেন। আবার একই আমি কোন একটা চ্যানেলে দেখছিলাম খবর, আমাদের সম্ভবত খাদ্যমন্ত্রী তিনি যে পদত্যাগ করেছেন বলছেন এ ধরনের। সুতরাং অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এটা টোটালি একটা হাস্যকর এবং বোঝা যায় যে পরিস্থিতিটা কোথায়। আপনাকে যদি একটু আপনি বলতে পারেন না, মানে ধরিয়ে দিই যে সেটা হলো যে এই ঘটনায় কিন্তু প্রথম নয়, এই সরকারের সোহেল তাজ, তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত এবং আবুল হোসেন, তারা কে কবে পদত্যাগ করেছেন এবং সেটা কবে কার্যকর হয়েছে, এটা নিয়ে বিস্তর আলোচনা। আমি এইভাবে নিই, আমার একটা মনে পড়লো সম্ভবত দিন দুয়েক আগে এরকম একটি আলোচনা সভায়, টেলিভিশন আলোচনা সভায় একজন দর্শক একটা ফোনে একটা মজার কথা বললেন। এটা আমি আগে শুনি নাই, আমি খুব, এবং আমিও পরে বললাম। উনি ফোনে বলছে যে বাংলাদেশে রাজনীতি নাই, নেত্রী নীতি আছে। পরে ব্যাখ্যা করছেন এইটাই যে আমাদের নেত্রীটা বলে জনগণ আমার সাথে, ওনারা জনগণের সাথে এইটা কখনো বলেন না। তো এখন এইটাকে আপনি যদি ওইটার সিমটম মিলান, এই যে মন্ত্রী পরিষদ এই যেগুলো, এইটা ওই নেত্রী যিনি থাকেন না কেন কিভাবে দেখছেন তার উপরই যেন সবকিছু হয়, এবং সভাসদরা তার মতো করেই ব্যাখ্যা হাজির করেন। এটাই আমরা দেখি মূল ঘটনাটা। সুতরাং এটাকে যদি আমরা এখন আসলে কোনটা ধরবো, মানে সংবিধানের ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা সবকিছু এক ওই জায়গায় চলে আসছে। কিন্তু সেইখানে আমার মনে হয় এখন আপনি বা আমরা দেখতে চাইতে পারি, জনগণ দেখতে চাইতে পারে কি কাগজ দিয়েছেন, কারণ আইনমন্ত্রী বলছেন পদত্যাগ করেননি, তাহলে কাগজে লেখাটা কি ছিল, মানে সেটা আমার মনে হয় এটা আরো ওপেন করলে এই আলোচনার সমাপ্তিটা টানা যাবে। এবং দেখেন পদত্যাগপত্র দিয়েছে কিন্তু উনি বলছেন, কিন্তু আবার আইনমন্ত্রী বলেন এখন ধরেন একটা কাগজ আপনার অফিসে বা আমার অফিসে দিল, আমিও এখান থেকে সরিয়ে আমার মতো করে দিলাম, তাহলে তো আবার আলোচনা অন্য জায়গায় চলে যায়। কিন্তু মূল কথা হলো যে যে জায়গায় আমরা আগাচ্ছি, দেশটা যেখানে চলে যাচ্ছে, আপনি পত্রিকার শিরোনামগুলো পড়লেন এবং যে জিনিসটা দেখা গেল যে সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে এইটা কি আরো বেশি অন্তরায় হলো নাকি কিছু অগ্রগতি হলো? যদি বুঝতাম অগ্রগতি হচ্ছে, কিছুটা ওভারলুক করার সুযোগ থাকলে বিবেচনা করা যেত। কিন্তু আমি ওইভাবে এই আলোচনাটুক শেষ করার পক্ষে, যেটা মোটেই অগ্রগতি না, বরঞ্চ আমাদের দেশের এই সংকটে উত্তরণের জন্য এটা একটা অধোগতি। এবং এই যে সংকটে ওনারা নিজেরা পড়লেন, আমি বলবো সে সচেতন ভাবেই পড়লেন, এবং বোধহয় ব্যাখ্যাদাতারাই হয়তো ভেবেছিলেন যে এটাকে তারা পার পেয়ে যাবেন, কিন্তু এই ব্যাখ্যায় আর যাচ্ছে না। সুতরাং এইটাকে সংকটকে আরো ঘনীভূত করে তুললো। এই একটা দিক। আরেকটা পয়েন্ট আলোচনা এসেছে, আমি এটা বলতে চাচ্ছি, নির্বাচন কমিশন না বললে নয়। হ্যাঁ, নিঃসন্দেহে এটা তো আমরা দেখলাম এই সময়কালে, শুধু না আরো অনেকদিন ধরে আমাদের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বিদেশিদের হস্তক্ষেপ চরম মাত্রায় চলে আসছে, এবং আমরা দেখি
ক্ষমতায় যিনি আছেন এবং ক্ষমতার বাইরে সংসদের বিরোধী দল, তারা বরঞ্চ জনগণের থেকে তাদেরকেই বেশি পছন্দ করেন। জনগণকে উইন ওভার করার থেকেই, মানে জনগণকে কাছে আনার থেকেই তারা মনে করেন এই রাষ্ট্রগুলো আমার পক্ষে আছে কি নাই, তাহলে তারা খুশি হন এবং রাজনীতিটা ওইভাবে তারা অঙ্ক করেন। এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। কিন্তু দেখেন, এই নির্বাচন কমিশন গতকাল সম্ভবত গতকালই যে দিনটা চলে গেল, তার আগের দিন একটা স্টেটমেন্ট দিলেন। সেটা কি, ওনারা আচরণবিধি ওয়েবসাইটে দিয়েছিলেন, কোন রাজনৈতিক দল মতামত দেন না, এই জন্য ওনারা খুশি মনে করেছেন, গ্রহণ করলেন। আমার বিবেচনা হচ্ছে, আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে বলতে চাই যে এর থেকে আহম্মকি আর কিছু হতে পারে না। আমরা এটা দেখেছি। প্রথম কথা, ওয়েব পেজে উনি দিলেন, ওয়েব পেজ কজন দেখে? কারণ এর আগে নির্বাচন কমিশনার ছিল, আগের আচরণ বিধিতে আমাদের পার্টি সহ আমার জানা মতে আওয়ামী লীগ, দেশ যেখানে ডিজিটাল হয়ে গেছে, সুতরাং এটা হাস্যকর কথা, এটা চলেই না। এবং আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন যে ওনারা যে 5 পাতার যেটা ওয়েব পেজে দিয়েছে, তাতে বরঞ্চ ওনাদেরকে নিয়ে যে সমালোচনাগুলো করা হয়েছিল, সেই সমালোচনার একটা অফিসিয়াল ব্যাখ্যা দিয়েছে। এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে, যেমন আমি এটা দেখেও আমাদের দলগতভাবে এটা কোনো প্রয়োজনই মনে করি, এটা হাস্যকর মনে হয়েছে এবং মনে হয়েছে একটা দলীয় ব্যাখ্যা হাজির করছেন। কিন্তু আচরণবিধি আগে যেটা ছিল তার থেকে যদি একটা কোথায় করা যেতে পারে, আরো কিছু উন্নত করা যায় কিনা, এই বিবেচনা, উন্নতের ধারে কাছে তারা যান নাই। এবং যেটা করেছেন, এটা একটা অবান্তর, অবাস্তব, হাস্যকর কাজ করেছেন, যেটা এই নির্বাচন কমিশন সে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে জনগণের স্বার্থে না, বিশেষ কারোর স্বার্থে, সেই কথাটাই প্রমাণ করেছেন। আমি জানি না আজকে রুদ্ধদ্বার বৈঠক কি কারণে হলো। কোনো কেউ যদি তার সাথে কথা বলতে চায়, কথা বলতে পারে, কিন্তু উনাদের আগে আগ্রহী হওয়া উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি, অন্য মানুষের সাথে কথা বলার জন্য। উনি অন্যদিকে আগ্রহ কেন দেখান? এর কারণ আমার কাছে মনে হয় যে উনি যে আমাদের প্রতিনিধিত্ব করছে না এই নির্বাচন কমিশন, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। ধন্যবাদ প্রিন্স ভাই। আবার আসবো আপনার কাছে। ডক্টর তুহিন মালিক, মন্ত্রীদের পদত্যাগ এবং অতঃপর নানা বিতর্ক, আপনি কি বলবেন? না, এটা নিয়ে আপনার মন্তব্য পত্রিকায় দেখলাম গতকালের বাংলাদেশ প্রতিদিন আপনার একটি শিরোনাম, আমার যতদূর মনে পড়ে, সরকার নিজের পাতা ফাঁদে চালাকি করতে গিয়ে ফেঁসে গেছে সরকার, এমন কিছু। মানে সরকার যেটা চেয়েছিল, আসলে চালাকি করতে চেয়েছিল, চালাকিটা করতে চেয়েছিল সংবিধানকে নিয়ে। রাজনৈতিক কৌশল আপনি রাজনীতিতে করতে পারেন, কিন্তু যখনই আপনি সংবিধান নিয়ে রাজনৈতিক কৌশল করতে যাবেন, তখন সংবিধানটা আহত হবে। এবং আহত হলে হবে কি, জনগণের যে আস্থার প্রতীক সংবিধানটা, এই আস্থাটাকে আপনি পরাভূত করছেন, বিনষ্ট করছেন। শুধু কি প্রতীক কি আছে? না, আপনি থাক না থাক সেটা ভিন্ন কথা। যে অবস্থায় আছে, যত খারাপই থাক, যত ভালোই থাক, এটা আমাদের সংবিধান, এটাকে আমাদের আস্থা রাখতে হবে। এটা সাংবিধানিকভাবে, নাগরিকভাবে, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে এটা প্রত্যেক নাগরিককে মেনে নিতে হবে। তারা নিজেদের মতো করে বানিয়েছে, এবং যেটা তারা বানিয়েছে সেটাকেও তারা মানছে না। এখন সংবিধানে খুব স্পষ্ট, এটার কোনো 58 আর্টিকেলে, যেটা এখানে কোনো কিন্তু, তবে, যদি, ব্যাখ্যা, কোনো এটার সাথে কোনো আইনের প্রক্রিয়ার কথাও বলা নেই। পরিষ্কার বলা হচ্ছে, যখন আপনি প্রধানমন্ত্রীর কাছে দিলেন, আপনি পদত্যাগ চলে যাবে। এটা প্রধানমন্ত্রী একটা পোস্ট বক্সের মতো কাজ করবেন। এখন আমাদের আইনমন্ত্রী যেটা বলেছেন, আইনমন্ত্রী নিজে লয়ার হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে কোর্টে দাঁড়িয়ে যে আইনের ব্যাখ্যা উনি করেন, এবং যে বই উনি মাহমুদুল ইসলামের কনস্টিটিউশন ল, যেটা আমাদের রিট পিটিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইখানে এই ফাইন্ডিং এ দেয়া আছে যে সাংবিধানিক পদের পদত্যাগের কার্যকারিতা কোনো কর্তৃপক্ষের গ্রহণ করার উপর নির্ভরশীল নয়। যে কোনো সাংবিধানিক পোস্টে যে আপনি দেয়া মাত্রই এটা কারো উপর নির্ভর করবে না, সে গ্রহণ করবেই করবে না। এখন একটা সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে এখানে রাষ্ট্রপতির বিষয়টা কি। এটা এই কারণে আসে, প্রধানমন্ত্রীর পদত্যাগটা রাষ্ট্রপতির সাথে সংযুক্ত। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন, আর মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে দেয়া মাত্রই উনি চলে যাবেন। এটা 72 সংবিধানে যে খসড়াটা হয়েছিল 4 নভেম্বরের আগে, সেইখানে বঙ্গবন্ধু এই জিনিসটা রহিত করে দিয়েছেন যে না, প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন হবে না। এটা উনি নিজেই স্ট্রাইক করেছেন। তো যেটাকে বঙ্গবন্ধু বাদ দিয়েছেন, 72-এ বাদ দিয়েছেন, সেটাকে আবার আজকের আইনমন্ত্রীরা, আজকের সরকারের নেতারা সেটাকে আবার এস্টাবলিশ করতে চাচ্ছে। এতে সমস্যা যেটা হয়ে যাচ্ছে যে আমাদের আইন যেটা বলছে যে যেদিন থেকে আপনি মন্ত্রীরা, এখানে মন্ত্রী একটা দুটা মন্ত্রী কিন্তু পদত্যাগ করেনি, এটা কিন্তু মন্ত্রীদের পদত্যাগ বলা যায় না, পুরো ক্যাবিনেটটা পদত্যাগ করেছে। এবং আনুষ্ঠানিকভাবে আমরা টিভিতে দেখেছি কয়েকদিন আগে থেকে ঘোষণা দিয়ে, এবং হেসে খেলে তারা হেসেছে সুস্থ মস্তিষ্কে, এবং হাসি খুশি ভাবে স্বেচ্ছায় পদত্যাগ করেছে। এবং এটা আপনার ক্যাবিনেট মিটিংয়েও তো হয়েছে।
এখন সরকার যে চালাকিগুলা করছে, যে বলছে যে এটা পুনর্গঠন হবে, এটা ভাঙা না। তো একটা ভঙ্গুর জিনিস পুনর্গঠন হয় না, একটা গঠিত জিনিসই পুনর্গঠন হয়। আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে এটার কনসিকুয়েন্সটা কি হবে, আমাদের সংবিধানে যেটা বলছে যে যখন একজন মন্ত্রী পদত্যাগ করেন, সঙ্গে সঙ্গে ওনার বেতন ভাতা, সুবিধাদি, আমাদের ফ্ল্যাগ ব্যবহার করা এবং ফাইলপত্রে স্বাক্ষর দেওয়া, অফিসে যাওয়া, এই সমস্ত কিছুই অবৈধ এবং অসাংবিধানিক হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই মন্ত্রিপরিষদ সচিব বলছেন যে কালকে থেকে ওনারা স্বাক্ষর করবেন এবং আজকে দুদিন ধরে যা করছেন তারা, এটা শুধু সংবিধান লঙ্ঘন না, এটা শুধু সংবিধান লঙ্ঘন না, এটা ওনারাই যে সংবিধানের পঞ্চদশ সংশোধন করেছেন, এই সরকার, এই ক্যাবিনেট এবং এই সংসদ, তারা পঞ্চদশ সংশোধনীতে 7 ক একটা অনুচ্ছেদ যুক্ত করেছেন। এবং আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এটা আসলেই সত্য কিনা। এই জন্য আমি কনস্টিটিউশনটা নিয়ে এসেছি, যাতে কেউ মনে না করতে পারে এটা আমার নিজের কথা। এটা আপনার কাছে অসম্ভব মনে হবে যে আসলেই কি তাই। আমি একটু পড়ি। 7 কতে বলছে, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে। 2, সেটা শাস্তি কি? কোন ব্যক্তি এই দফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কোন সচিবরা, কোন সরকারি কর্মচারীরা কিংবা কোন কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, কোন সাংবাদিকরা, সুশীল সমাজ, বুদ্ধিজীবীরাও যদি সমর্থন করে, অনুসমর্থন করে, তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে। এবং 3, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে, মানে এই রাষ্ট্রদ্রোহিতা, দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দ্বন্দ্বের মধ্যে সর্বোচ্চ দ্বন্দ্বে দণ্ডিত হইবে, মৃত্যুদণ্ড। তার মানে কি, আজকে এই যে মন্ত্রীরা যারা ফাইল স্বাক্ষর করছে, গাড়ি পতাকা ব্যবহার করছে, এটাকে যারা অনুসমর্থন করছে, সহযোগিতা করছে, অনুমোদন করছে, সমর্থন করছে, সহযোগিতা করছে, উস্কানি দিচ্ছে, যা করছে, প্রত্যেকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। তো আজকে যারা সচিব আলোচনা করছে তারা পড়বো না তো এর মধ্যে? আমরা তো সমর্থন করছি না, আমরা তো সংবিধানকে আপহেল্ড করছি এবং এটাই আমাদের দায়িত্ব। শুধু আমি আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়িয়ে সংবিধানকে রক্ষা করব, এটা আমার একার দায়িত্ব না। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সংবিধান যে অবস্থায় হোক না কেন, পঞ্চদশ সংশোধনী তারা যেভাবে এটাকে সংশোধন করুক নিজের মতো করে। সংবিধানের এই যে আপনি বিধানের কথা বললেন, এখন এটা কারা বাস্তবায়ন করবে? সরকার নিজেই তো একটা ভূমিকায় আছে। মানে সরকার যেটা মনে করেছে, সরকার যে ফাঁকিটা দিয়েছে, যে সরকার বলছে যে প্রধানমন্ত্রী যা বলে দলের নেতারা মনে করে সেইটাই সংবিধানের ব্যাখ্যা, ওটাকে বলে সংবিধানের ব্যাখ্যা। সংবিধানে যে আলাদা আইনের ব্যাখ্যা হতে পারে কিংবা এক্সপার্টদের ব্যাখ্যা হতে পারে, জুরিস্টদের হতে পারে, না না কোনো ব্যাখ্যা নাই ওইখানে। এবং একজন দর্শক কিছু জানতে চাইছেন, আমরা একটু তার কাছ থেকে ফিরে আসি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানভীর সিদ্দিকী। জি বলুন। আমি আইন নিয়ে এক সময় পড়াশোনা করেছি এবং সংবিধান নিয়ে কিছুটা পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আজকে রাষ্ট্রের আইনমন্ত্রী বললেন যে ওনারা যে পদত্যাগ করেছেন এটা সংবিধান অনুযায়ী হয়নি। আমাদের খাদ্যমন্ত্রী বললেন যে এখানে তারিখ দেওয়া নেই, তারিখবিহীন একটা পদত্যাগপত্রে উনি কিভাবে সই করলেন জানি না। আমাদের তথ্যমন্ত্রী বললেন যে কারোর যদি কোনো আপত্তি থাকে উনি কোর্টে যেতে পারেন। এখন বিষয়টা কি দাঁড়ালো আমরা তো বুঝতে পারছি না। আর এখানে সংবিধান নিয়ে ডক্টর তুহিন মালিক আলাপ করছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব, ওনার হাতে সংবিধানের কপি আছে। 40 অনুচ্ছেদে পেশা ও বৃত্তির একটা স্বাধীনতা দেওয়া আছে। এখন একজন মন্ত্রী কি পদত্যাগও করতে পারবেন না? ওনার যে পেশা বা বৃত্তির যে স্বাধীনতাটা আছে সেটাও কি রহিতপ্রাপ্ত হবে এবং সেটাও কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরে বা ওনার দ্বারা কন্ট্রোল হবে? এই ব্যাপারে আরেকজন মন্ত্রী মহোদয় আছেন, প্রাক্তন মন্ত্রী, আমি ওনার মতামত আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, তিনটা আপনি একটু এটার উপরে মন্ত্রীদের মন্ত্রীদের তিনটা মন্ত্রী তিনটা অবস্থানের কথা বলা হচ্ছে। আমাদের সংবিধানে কিংবা অন্য কোনো আইনে কোনো শর্ত সাপেক্ষে পদত্যাগের কোনো বিধান নেই। আচ্ছা, কোনো প্রক্রিয়াগত আইনও এখানে তৈরি করা হয়নি। প্রথমত যেটা আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা সংবিধান মোতাবেক হয়নি, তার মানে এটা ইলিগ্যাল হয়েছে, অসাংবিধানিক ভাবে হয়েছে, উনি স্বীকার করে নিচ্ছেন। এবং সেকেন্ড যেটা আমাদের খাদ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি কি বলেছেন খাদ্যমন্ত্রী সাহেব?
তিনি বলেছেন সই তারিখ দেওয়া তারিখ, আচ্ছা আমি ধরে নিলাম এটা ভালো করেছে তারিখ। সংবিধানে তো আপনি যেটা পড়লেন তারিখ দেওয়ার কথা, তারিখের প্রয়োজন নেই। এখন যদি তারা আবার চালাকি করে তাহলে আবার ফেসে যাবে। কিরকম? যদি তারিখ ছাড়া জিনিসে যদি আবার তারিখ দিয়ে দেয়, কোনো পাবলিক ডকুমেন্ট যখন আপনি এটা প্রডিউস করলেন তারপর যদি আপনি টেম্পারিং করেন, কোনো কিছু যুক্ত করেন, তাহলে তো ফৌজদারি অপরাধে সাব্যস্ত হবে। একে তো মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড হলে আর কিন্তু কি ফৌজদারি করবেন? মৃত লোক তো মারাই গেল গুলি খেয়ে, ওর চোখের অপারেশন করে কি করবেন? ওর আর এই ফৌজদারি অপরাধের প্রয়োজন নেই। আর তৃতীয় যেটা বললেন, খুবই আশাবাদী যে সংবিধানের যে বিধান এটা বাস্তবায়িত হবে। কেন হবে না? আমাদের যদি 40-42 বছর পর যুদ্ধাপরাধীর বিচার হয়, বঙ্গবন্ধু হত্যাকারী যদি এতদিন পরে বিচার হয়, সংবিধান লঙ্ঘনকারীদের হবে। ইনুরটা বলছি, ইনু সাহেব যেটা বললেন যে উনি অন্ধকে হাইকোর্ট দেখালেন যে তোমরা কোর্টে যাও, এটা একটা এই সরকারের বড় ধরনের ফন্দি। যে কোনো প্রবলেম তারা ক্রিয়েট করে, সংবিধানকে লঙ্ঘন করে তারা কোর্টে রাস্তা দেখিয়ে দেয়, এবং কোর্টে গেলে দীর্ঘমেয়াদী, এই সরকারের তো বেশি সময় নেই, কিন্তু কোর্টে গেলে আপনি ডিসেম্বর পর্যন্ত আমাদের হাইকোর্ট বোধহয় 14-15টা কার্য দিবস রয়েছে। তাছাড়া গত 5 বছরে কোর্ট থেকে রাজনৈতিক মামলাগুলোর রায় তো আমরা দেখি না। আমি সেই দিকে যাব না, মানে উনি চাচ্ছেন যে এটা কোর্টে গিয়ে আরো দীর্ঘমেয়াদী ওনাদেরকে ফেলে দিতে। তাতে কি এই সম্ভাব্য নির্বাচনও ঝুলে যেতে পারে? একটা জিনিস তো বোঝেন যে এই যে কাক চালাকি যেটাকে বলি, যে কাক চালাকি হচ্ছে এমন এক চালাকি যেখানে কাক ছাড়া বাকি সবাই হাসে। আর যে মন্ত্রীদের কথা বলছেন, যে ইনু যে কথাটা বললো যে তোমরা কোর্টে যাও, এই ধরনের মন্ত্রীদের আঙ্গুল থাকে 12টা হাতে, 2টা থাকে এক্সট্রা। এই 2টা হয় খোঁচা দেওয়ার জন্য, তো তাদের কাজই রাখছেই তাদেরকে খোঁচা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। ফিরোজ, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাই, তিনি যেটা বললেন যে সংবিধানের যে বিধান পরিষ্কার খুব পড়েই শোনালেন তিনি, তা আপনি কি মনে করছেন? যে না, এটা বলার কিছু নেই, সংবিধানের স্পষ্ট লেখা আছে, আপনি বলতে পারেন যে আমি গায়ের জোরে এটা মানি না। এই সংশোধন এটা কিন্তু এই সরকারই করেছে, পঞ্চদশ সংশোধন সরকারই এনেছে, যা যে সংসদে আনার পরে আজকে বিএনপি বা বিরোধী দল এত আন্দোলন করতেছে, এটা পরিবর্তনও করা যাবে না, তারা ফাঁসি হবে না, করতে পারবে না, এবং 2/3 মেজরিটি লাগবে। অতএব বারবার ইনু সাহেব বলতেছে, আজকেও আমি দেখলাম বাদল সাহেব বলছে সংবিধান আপনি মানেন না, ভালো নির্বাচনকে 2/3 মেজরিটি নিয়ে সংসদে আসেন, সংবিধান পরিবর্তন করে আপনাদের ইচ্ছা মতন বানান। আজকে রিজভিকে বাদল সাহেব বললেন, তো সংবিধান তো পরিবর্তন করা সম্ভব না। এখন সংবিধান যা আছে আমাদের তাই মোতাবেক দেশ চালাইতে হবে। মন্ত্রী সাহেবরা পদত্যাগ করছে, ফাইন, এবং আইনমন্ত্রী বলছেন এটা অসাংবিধানিক, সংবিধান সম্মত হয়নি, আমরা তা বললাম যে এটা অসাংবিধানিক, অর্থাৎ বেআইনি কাজটা হয়ে যাবে। তা এখন তাহলে কি হবে? মন্ত্রীরা যদি কোনো কর্মকাণ্ড এর মধ্যে করে থাকেন অথবা ভবিষ্যতে করেন, এখন থেকে সম্পূর্ণ বেআইনি হয়ে যাবে, এবং তাদের একদিন আইনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জন্য জবাবদিহি করতে হবে। কারণ এই সরকারই শেষ সরকার না, সবাইকে মনে রাখতে হবে যে এই দিন না, আরো দিন আছে। ধন্যবাদ প্রিন্স ভাই। যেখানে আমরা দেখি এই সরকার সম্ভাব্য নির্বাচন, পরবর্তী যে 10ম সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সংবিধান মান্য করবার বা সংবিধান রক্ষা করবার এক প্রচন্ড রকম প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে মোটেই সরতে চাইছে না। সেখানে ডক্টর তুহিন মালিক সংবিধান পড়ে শোনালেন যে সরকার নিজেই ভয়ঙ্কর ভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছে। একজন পলিটিশিয়ান হিসেবে এই কথা আমি আগে একজন ওই যে দর্শকের উদ্ধৃতি দিয়ে নীতির কথা বললাম, এক্ষেত্রে হিসাবটা সহজ। আপনি দেখেন যে আমাদের রাজনীতিতে যারা ক্ষমতায় আছে তার প্রথম বিবেচনা কি, যে কোনো ভাবে আরেকবার ক্ষমতায় থাকতে চাই, গদিটাই প্রধান, নীতিটা প্রধান না। এমনকি প্রধান বিরোধী দলের জায়গাটাও দেখলে দেখবেন যে গদিটাই প্রধান, নীতিটা প্রধান না। সুতরাং গদি রক্ষার জন্য যত রকম চালাকি, কৌশল, এগুলোকে কূটকৌশল বলা উচিত, কৌশল বলা উচিত না, সেই কাজটাই তারা করার চেষ্টা করছেন। এবং আমি এই পয়েন্টে একমত এই শব্দটার সাথে, তুহিন মালিকের সাথে, যে নিজেদের ফাঁদেই আসলে তারা পড়ছেন বারবার। এইটাই তারা, আমি জানি না, বুঝেও না বুঝার ভান করবেন, যত ভান করবেন তত আরো বেশি এই ফাঁদে পড়বেন। এই ফাঁদ থেকে বেরোতে পারবেন না। যদি এইভাবে সংবিধান লঙ্ঘন করে, তা আমরা নাগরিক না, যার জন্য তো সংবিধান লঙ্ঘন করছে, করার তো দূরের কথা, সংবিধান তাদের যে আপহোল্ড করার কথা, সেই দায়িত্ব তো কখনোই তারা পালন করতে পারছেন না। এটা দেখা যায়, এটা যার যার সুবিধা মতোই ব্যাখ্যা করছেন এবং করছেন, এটা দেখাই যায়, কারণ এটা ব্যবহার করছে। বরঞ্চ আমি বললাম যে এই পয়েন্ট কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা ফিরোজ ভাইও বললেন, উনি বললেন, বা আজকে বাংলাদেশের অধিকাংশ সকলেই বলছেন, যুক্তিবাদী বিন্দুমাত্র যাদের যুক্তিবোধ আছে তারা বলছেন যে এটা কারেক্ট হয়নি। কিন্তু আমি এই জিনিসটাকে, আমি আগেও যেটা বলেছি এখনো বলছি, দেখার পক্ষে হচ্ছে আমাদের দেশের সামনে যে বিপদ
তার একটা বড় বিপদ হচ্ছে সাংবিধানিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষা হবে কিনা। এটা না হলে আমরা আর একটা সংবিধান মানে সংকটে পড়তে যাচ্ছি। আবার নামে মাত্র করলে হবে না, সকলের অংশগ্রহণে করতে হবে। আর একটা সংকট হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে কিন্তু উগ্র সাম্প্রদায়িক শক্তি, বিদেশি অন্য শক্তি, তারা কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সুতরাং আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে না পারি তাহলে ওই ধরনের একটা সংকটে পড়বো। সুতরাং এই ঘটনাটি আমাদেরকে ওই সংকট আরো তীব্র করলো। সেই জায়গাতে কত দ্রুত আমরা এটাকে রেস্কিউ করে সকলের অংশগ্রহণের একটা নির্বাচনী ধারার মধ্যে যেতে পারি, সেই বিবেচনাটাই বোধহয় নিয়ে আসা দরকার। না হলে না, এটাকে প্রধান দায়িত্ব অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে। যদি না নেয় ইতিহাসের কাছে তাকেই প্রধান দায়বদ্ধ থাকতে হবে, এবং নিশ্চয়ই এই দায়বদ্ধতা এমনিতেই মুখের কথা হলে হবে না, এর জন্য একসময় তাদেরকে পানিষ্ঠ হইতে হবে। আমি যদি আপনাকে একটু স্মরণ করে দিই, আমরা জেনারেল এরশাদ ওনারা ক্ষমতায় ছিলেন যখন, তখনও তাদের বলেছি ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমরা বিএনপি যখন ক্ষমতায় থেকে খুব জনগণের দাবিকে উপেক্ষা করছিল, আমরা তখনও বলেছি ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আজ আবার এই সরকারকে বলছি, কিন্তু তারা কি শেষ পর্যন্ত ইতিহাসের কাছে কোনো রকম সেটার জন্য আমি মনে করি সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে তাহলে এখানে কি বিকল্প একটা শক্তি দরকার ছিল, এবং সেই শক্তি হচ্ছে জনগণের ক্ষমতায়নের শক্তি। জনগণ যদি রুখে দাঁড়াতো এবং তারা যদি এই দায়বদ্ধতা নিশ্চিত করতে পারতো, তাহলে ওনাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হতো। কিন্তু হচ্ছে দেখবেন শেষ মুহূর্তে এনারা চুলকাচুলকি করে নিজেরা, ওই যে বলে যে একজনকে চুলকানি হলে আরেকজন চুলকায়, পিঠ চুলকায়, আরেকজন বলে আমাকে চুলকায় দাও, এরকম চুলকাচুলকি করেই নিজেরাই কোনো না কোনো ভাবে ক্ষমতায় থাকার জায়গাটা কিন্তু যায়। আপনি সংলাপেও দেখেন, দুই নেত্রীর যে সংলাপটা হলো 37 মিনিটের তো সংলাপই বটে, শেষ কথাগুলো যদি দেখেন, শেষে বলছে যে আসেন আমরা তো দুইজনই ক্ষমতায় আমরা থাকবো, এই থাকবো না। আমি বলছি মানে পয়েন্টটাকে শেষে চলে আসে কিন্তু ওই জায়গায়। সুতরাং জনগণ কৈফিয়তটা তলব করতে পারছে না, এদের বাইরে জনগণ রুখে দাঁড়াতে পারছে না, এই কারণে। ওই শক্তি জাগ্রত না হওয়া পর্যন্তই বোধহয় আমাদের এই ধরনের একটা দুঃসহ অবস্থার মধ্যে থাকতে হবে। ডক্টর তুহিন মালিক, বিরতির আগে আপনি 1 মিনিটে যতদূর সম্ভব আমি সুনির্দিষ্ট জানতে চাই যে এই সরকারকে আমরা গত 5 বছর দেখেছি যে আমরা যখন নাগরিকরা কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি মনোযোগী হই বা খুব বেশি আলোচনায় চলে যাই, সরকার নতুন একটা সাবজেক্ট আমাদের সামনে হাজির করে দেয়। এখনো এই ঘটনার মধ্যে দিয়ে সেরকম কিছুই ঘটলো কিনা? না, এটা কোনো এটা সাবজেক্ট না। এটা ওই সরকার যেভাবে ইস্যু তৈরি করে, এই ইস্যুটা তারা তৈরি করতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা যাবেন, বেরিয়ে আসবেন, তারপর সর্বদলীয় সরকার করবেন, ততক্ষণ এদেরকে হাতে রাখবেন, হিসাব বুঝে আগামীকালকে ওই বৃহস্পতিবার দিন এদের 5 নেতার রিমান্ড দিবে কি জামিন দিবে কিনা এগুলো করবে। এই যে খেলাটা খেলতে গিয়ে তারা সংবিধান নিয়ে খেলে ফেলেছে। এবং তাদের সাহসটা কিভাবে হয়েছে যে এই সংবিধানই তারাই সংশোধন করে বলেছে যে সংবিধানের 123(3) কতে বলা হচ্ছে যে পূর্ববর্তী 90 দিন হচ্ছে নির্বাচনকালীন সময়, এবং একটা সিলমোহর মেরে দিয়েছে 71-এ যে যেখানে 2টা সেশনের নতুন সংসদ এবং পুরনো সংসদের মেয়াদটা বসার মেয়াদটা 60 দিনের বাধ্যবাধকতা ছিল, তারা বলে দিয়েছে এই 123(3) কারণে 90 দিনের নির্বাচনকালীন সময়ের জন্য এই 90 দিন সংসদ বসবে না। কিন্তু তারা 27 অক্টোবর থেকে কিন্তু সংসদ ইল্লিগাল সাংবিধানিকভাবে, কিন্তু তারা কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে স্পিকারের নেতৃত্বে তারা 7 নভেম্বর পরে 13 নভেম্বর পর্যন্ত এটাকে এক্সটেন্ড করলো। তো এটা তো ইল্লিগাল, সংসদ ইল্লিগালই চলছে। মানে এর বাইরে গ্রামীণ ব্যাংকের আইন হলো ইল্লিগাল, দুদকের আইন হলো, এগুলো তো সব ইল্লিগাল হচ্ছে প্রতিদিন এগুলো নিয়ে নানা। তো সরকার যেটা করছে সংবিধান নিয়ে খেলতে খেলতে এমন জায়গায় চলে গেছে যে বলা হচ্ছে না যে বিরোধী দলের নেত্রীও বলেছিলেন যে আপনি গর্ত খুলছেন, এই গর্তে আপনিই পড়বেন। তো সরকারের সমস্যা হয়ে গেছে যে সরকার যাদের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে, নিশ্চয়ই আমি বিশ্বাস করি না আইনমন্ত্রী মহোদয় এরকম অ্যাডভাইস তাকে দিবেন, উনি একজন খুব বিজ্ঞ আইনজীবী। তো হয় কি আমাদের যেমন বানরের মাথায় কিন্তু 2টা মগজ থাকে, একটা মগজ তার লেজকে নিয়ন্ত্রণ করে, আরেকটা মগজ করে দেহকে নিয়ন্ত্রণ। তো আমাদের সরকারের মন্ত্রীদের মধ্যেও এরকম আছে যে আপনার তাদের মাথায় মনে হয় 2টা মগজ আছে। এই যে মগজটা লেজকে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় সেই মগজটাই পুরো দেহটাকে অবশ করে দিয়েছে, এবং কিছু মন্ত্রী আছে তাদের 2টা মগজই বন্ধক দিয়ে রেখেছে। ধন্যবাদ। আমরা আবার আসবো বিরতির পর, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতে, আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা বিরতির আগে শুনছিলাম ডক্টর তুহিন মালিকের কথা, এখন আবার যাব কাজী ফিরোজ রশিদের কাছে। ফিরোজ ভাই, আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর তুহিন মালিক একটা কথা বললেন যে সরকারের মেয়াদ শেষ হবার পূর্ববর্তী, সংসদের মেয়াদ শেষ হবার পূর্ববর্তী 90 দিন নির্বাচনকালীন সময়। তো আমরা তো জানি এটা সুনির্দিষ্ট কোনো আইন আছে কিনা ডক্টর তুহিন মালিক বলতে পারবেন? আছে 90 দিন, যে ওই 90 দিনের মধ্যে, নির্বাচনকালীন 90 দিনের মধ্যে
প্রশাসনের বা নির্বাহী বিভাগের অধীনস্থ যে কোনো বিভাগের ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বা আলাপ আলোচনা করে করতে হবে। কিন্তু আমরা গতকাল পরশু এই কয়েকদিনের সংবাদপত্রে দেখলাম যে সিভিল সার্ভিস মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন, পুলিশ, তারপরে শিক্ষা ক্যাডার, ডাক্তার, এমনকি মিলিটারিতে ব্যাপক রদবদল হচ্ছে। সর্বশেষ গতকালও মিলিটারিতে আপনার 46 ব্রিগেড কমান্ডার, সাভারের 81 ব্রিগেড কমান্ডার এগুলো পরিবর্তন হয়েছে। বেশ কয়েকজন কর্মকর্তা মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। আবার দুদিন আগে প্রায় 2000 ডাক্তারের পদোন্নতি দেওয়া হয়েছে। বেশ কয়েকটা জেলা প্রশাসক পরিবর্তন হয়েছে। এটা কিভাবে আপনি দেখেন? এটা নির্বাচন কমিশন বলতে চাচ্ছে যে তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের হাতে সমস্ত ক্ষমতা আসবে। ওই যে আমাদের সংবিধানে যে 3 মাস, এইটা তারা আমলে আনতেছে না। তারা মনে করতেছে যে আমি নভেম্বরের শেষ সপ্তাহে যদি তফসিল ঘোষণা করি, সেইখান থেকে আমি একদম সর্বশক্তি নিয়ে আমি বসবো এবং এর আগে আমি দেশ বিদেশে সফর করব, সবার কাছ থেকে আমি আলাপ আলোচনা সবার পরামর্শ করব। সবচেয়ে বড় যে আজকে আমাদের একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের নির্বাচন কমিশনকে যে ধরনের মন মানসিকতা নিয়ে কাজ করতে হয়, এখন পর্যন্ত কিন্তু সেই নির্বাচন কমিশন আমরা পেলাম না। আর এই বর্তমান নির্বাচন কমিশন একদমই তাদের অযোগ্যতার প্রমাণ দিয়েছেন বারবার। আজকেও তারা বলছেন যে বিএনপির সাথে আমরা যে কথা বলেছি তারা ইতিবাচক সাড়া দিয়েছে নির্বাচন আসার। টেলিভিশনে উঠলো বিএনপি কোথায় নির্বাচন আসতেছে, হরতালের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে, রাজনীতির ভবিষ্যৎ একদম অন্ধকার, আমরা গণতন্ত্র আজকে চোরাগলিতে পথ হারিয়ে ঘুরপাক খাচ্ছে, কোথায় গিয়ে আমাদের এই অবস্থা দাঁড়াবে দেশের রাজনীতি, অর্থনীতি একদম পঙ্গু। আজকে দেখেন বলে কি যে বিএনপি কোথায় আছে, হরতাল কোথায়? আমার এক কলিগ বলতে ছিল আমার নেতাকে, স্যার কোথাও তো হরতাল দেখলাম না। তার মানে হরতাল চোখে দেখা যায় না, অনুভব করা যায়। যে আমি আসছি একটা রিক্সায় চড়ে, আমার গাড়িতে আমি আসতে পারলাম না। প্রতিদিন আমাদের যে এই যে পরিবহন সেক্টরে 100 কোটি টাকা লস হচ্ছে, পরিবহন সেক্টরে আমাদের গার্মেন্টস শিল্পপতিরা বলতেছেন যে আমাদের গার্মেন্টস শিল্পে প্রতিদিন 200 কোটি টাকা লস হচ্ছে। জি, 500 গার্মেন্টস মালিক ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এইটা নাকি হরতাল হচ্ছে না, কারণ বিএনপি কোথাও নাই। আমার কথা যে বিএনপি তো চোখে দেখা যাচ্ছে না, সব পল্লাতক ফাইন, হরতালটা করে কেনা? জনগণের সমর্থন নাই, তাহলে জনগণের সমস্ত গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারে। যারা এই কথা বলে সবাই যদি আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে আসি, তত ঢাকা শহরে বাম্পার টু বাম্পার গাড়ি হয়ে যাবে, আমাদের আগের অবস্থা চলে যাবে। কিন্তু আমি তো তার দেখি না, রাজপথে তো রিক্সাও তো আমি দেখি না, স্কুটারের সংখ্যা নেই, প্রাইভেট গাড়ি তো দূরের কথা, আপনাদের কয়েকটা অ্যাম্বুলেন্স ছাড়া আর এই যে মিডিয়ার গাড়ি ছাড়া তো কোনো গাড়ি চোখে পড়ে না। তাহলে নাকি হরতাল হচ্ছে না? আর কি হরতাল হবে আমি বুঝি না। মাঝে মাঝে তো বারুদের গন্ধ পাই, প্রায় দেখি যে বাস পড়ে যাচ্ছে, মানুষের উপরে গুলি চালানো হচ্ছে। হরতাল তো এখন একটা ভয়ের কারণেও কিছুটা হয়, এটাও তো ঠিক। হরতাল মানে কি, আমরা সবসময় করেছি হরতাল একটা ভয়ের কারণে। হরতাল আপনি যদি বলেন যে আপনারা সবাই বাড়িতে থাকেন, কেউ বেরোবেন না, কেউ এটা মানবে না, এখানে ভায়োলেন্স এসে যাবে। হরতাল মানে ভায়োলেন্স, যেখানে পুরো রাজনীতিটাই ভায়োলেন্সে পূর্ণ। আপনার কাছে আসবে একজন দর্শকের প্রশ্ন আছে, স্যার কোনো হরতাল হয়নি। 66 সালের 7 জুন সবচেয়ে বড় হরতাল যেটা করলাম, সেখানে প্রচুর ভায়োলেন্স হয়েছে। সদরঘাটে যখন স্টেট ব্যাংক আমাদের ছাত্ররা দখল করতে গেছে বা লুট করতে গেছে, সেখানে গুলিতে 21 জন ছিল আহত হয়েছে। আমরা একটা দর্শকের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম শাহরুল কবির। বলুন। আমার প্রশ্নটা হলো, পাকিস্তান জন্মের পর মুসলিম লীগ সময়ের চাহিদা পূরণ করতে পারে নাই, জন্ম নিল আওয়ামী লীগ। বাংলাদেশ জন্মের পরে আওয়ামী লীগের সময়ের চাহিদা পূরণ করে নাই, জন্ম নিল বিএনপি। আজকের যে চাহিদাটা, এই চাহিদাটা পূরণ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির দিকে মানুষ তাকিয়ে আছে, এটা আমি মনে করি। মাননীয় আলোচক বিন্দুর কাছে আমার এই প্রশ্নটা, ওনারা কি মনে করেন?
জি ধন্যবাদ। আমরা রহিন হোসেন প্রিন্সের কাছে এই প্রশ্নের জবাব চাইতে আচ্ছা, ওই পারি। প্রশ্নে আমি 3টা পয়েন্ট একটু বলি। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে নির্বাচন কমিশন এবং তার এই সময়কালীন দায়িত্ব, এটাই তো আমরা সংকটের আরেকটা সংকট। এই যত সংকট নির্বাচনকে সামনে রেখে সেটা দেখছি যে নির্বাচনকালীন সময় বলতে যেটা বোঝায়, সাধারণভাবে এটা কিন্তু আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন। তিনি কিন্তু পুরো সংসদেই পদত্যাগ করার কথা অক্টোবরে বলেছিলেন, 25শে অক্টোবর উনি তার জায়গা থেকে সরে আসছেন। সেইখান থেকে কাউন্টডাউন হওয়ার কথা ছিল, সেইটাও তিনি করেন নাই, নির্বাচন কমিশন দায়িত্ব নেন নাই। এবং নির্বাচন কমিশন এখন যে ব্যাখ্যা দাঁড় করেছেন, যেটা ফিরোজ ভাই বললেন, ওইটাই যে আমি যখন নির্বাচন ঘোষণা দেবো তখন থেকে, কিন্তু কি দায়িত্ব পালন করেন বোঝা যায়। আমার কাছে তো মনে হয় ওই যে আবার একটা অপশন আছে, নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তিনি যদি প্রধান নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে এইখানে নির্বাচনী পরিবেশ নাই, তাহলে উনি মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে কাউন্টডাউন কিভাবে করবেন ওনাদের ব্যাপার। সুতরাং এইটা একটা হজবরলয় ছাড়া আর নতুন কিছু না, যেটাও মনে করি যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। এইটাই একটু আলোচনা আসছে হরতাল। এক পয়েন্টে এটা বলি, অ্যাকচুয়ালি হরতাল এইবারের যেটা এরা করছে অনেকদিন ধরে, এই হরতালটা তো আমরা যেভাবে বিবেচনা করি, এটা তো শুধু বিএনপি হরতাল করছে না। এবারের হরতালের রূপটা একটু ডিফারেন্ট দেখবেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পরেই যারা বিচারের সম্মুখীন সেই দলটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হরতালের আগেই তারা এমন কর্মকাণ্ড করছে যা মানুষকে নাস্তানাবুদ করে রাখছে। হরতাল একটা উন্নততর রাজনৈতিক প্রোগ্রাম। মানুষ অনেকগুলো প্রোগ্রাম করলো, লক্ষ লক্ষ মানুষ নামলো, তাতেও সরকার কিছু করছে না। তখন সে অটো কল দিল, জনগণ ঘরে থেকেই তার সমর্থনটা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার অবস্থা কি আছে সেটা অন্য আলোচনা। তো বললাম যে হ্যাঁ, সেটার ব্যাপারেও তো অন্য বিষয় আছে, দীর্ঘ আলোচনার বিষয়, আমি সে পয়েন্টে যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে এইবারের হরতাল যে আইডিয়াতে হচ্ছে, সেইটা কিন্তু বাংলাদেশের যে হরতালের সংস্কৃতি, যেটা উনি মুক্তিযুদ্ধের আগের কথা বললেন, জুনের হরতালের কথা বললেন, পুরো সংস্কৃতিকে পাল্টে দিয়ে একটা ভিন্ন জায়গায় নিল। রাজনীতি, হরতাল, তার কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে একটা নেগেটিভ আসপেক্ট গড়ে তুলল। সেইটা একটা বিষয়, আমার পয়েন্টটা বললাম। আর একটা, আমার যে এই বন্ধু যিনি দর্শক ফোন করলেন, আমি শুধু বলতে চাই, উনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির কথা বলেছেন। আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই দুই দলের দিকে যদি তাকাই, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, বিএনপি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেনি। সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী তারা তো উভয়ই ফেল করছে। সুতরাং বোধহয় যে ওই টার্মিনোলজি, আমি জানি না আপনি কি বোঝাতে চেয়েছেন, তবে সরল অঙ্ক, আপনার অঙ্কেই বলা যায় তারা ফেল করছে। বরঞ্চ বাংলাদেশের দরকার, বাংলাদেশের জনগণের পক্ষে প্রতিনিধিত্বকারী এই দুই ধারার বাইরে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল বিকল্প শক্তির উত্থান, এবং যারা জনগণের সপক্ষে কথা বলবে, যারা এই যে বিস্তারিত ব্যাখ্যা দিলেন যে তুহিন মালিক, যে সংবিধান যেটা জনগণকে নিয়ে করব, অধিকাংশ মানুষের সম্মতি নিয়েই তো করতে হবে সংবিধান। সম্মতি না নিয়ে বিশেষ কয়েকজন লোক, বিশেষ ব্যক্তির মাথায় আসলো করলো, সেইটাও সংবিধানের মূল স্পিরিট হতে পারে না। সম্মতি নিয়ে যে সংবিধান করব সেইটাকে সে রক্ষা করে আগাবে, সেটাই হবে তার প্রধান কর্মকাণ্ড, এবং সে ব্যাপারে বোধহয় মানুষকে এগিয়ে আসতে হবে। এবং যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে নির্বাচন কমিশনের ভূমিকা, একটা তো প্রথমটা নির্বাচন কমিশনের ভূমিকাটা তো খুবই স্পষ্ট শুরু থেকেই। যে আপনিও বোধহয় একসময় কথাটা বলেছিলাম, আমিও লেটেস্ট একটা কলামে লিখেছি যে আমাদের এই মুহূর্তে একজন অকৃতজ্ঞ লোক দরকার, যিনি তার নিয়োগকর্তার প্রতি কৃতজ্ঞ হবেন না, এরকম একজন নির্বাচন কমিশনার, জনগণের প্রতি কৃতজ্ঞ, জনগণের প্রতি এরকম অকৃতজ্ঞ একজন নির্বাচন কমিশনার দরকার। এরকম কেঁচো প্রকৃতির কিংবা জেলিফিশের মতো লোক দিয়ে হবে না, নির্বাচনটা হবে না। এই কারণে হবে না যে, যেটা ফিরোজ ভাই বললেন, যে নির্বাচনকালীন যে সময়টা আমাদের সংবিধান নির্ধারিত করে দিয়েছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে আরো বেশি করে এটাকে সিলমোহর মেরে দিয়েছে 90 দিন। এটা কিন্তু আরপিওতেও আছে 90 দিন, ইভেন আচরণবিধিতেও 90 দিন। যখন 27 অক্টোবরে আমি যখন এই কলামটা লিখলাম যে আজকে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেল, সমস্ত কিছু 126 অনুচ্ছেদের মতে ইলেকশন কমিশনের হাতে চলে আসলো, উনি সমস্ত নির্বাহী পরিচালনা করবেন। তার দুদিন পরেই না, তার পরদিনই ইলেকশন কমিশন মিটিং এ বসলো, হুশ আসলো তাদের, এখন কি করা যায়, কাউন্টডাউন তো শুরু হয়ে গেল। তখন তারা একটা আইনের ব্যাখ্যা দিয়ে বললো আজকে থেকে নির্বাচনকালীন সময় 90 দিন না 45 দিন, কিন্তু আপনি আইন তো সংশোধন করবেন। এখন তারপরেও দেখেন, তারপরে আরপিতে বলা হচ্ছে নির্বাচন পূর্ব সময়, নির্বাচন পূর্ব সময়ের মধ্যে আপনি কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না, কোনো বরাদ্দ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত করছেন এটা। এখন আপনি, আমাদের সময় একদম শেষ, আপনি শেষ করলে আমাদের, আমি যেটা বলছি যে মূল যে বিষয়টা আমাদের রাজনীতির বিষয়টা আসছে, যে হরতালের প্রসঙ্গটা আমি দিয়ে শেষ করি। যে হরতালটা করা হচ্ছে, হ্যাঁ দেশের দেখেন 90% মানুষ
প্রথম আলো বলছে, সবাই ডেইলি বলছে স্টারের সার্ভে, প্রথম আলো সার্ভে তত্ত্বাবধায়ক চায়। আবার এই 90% মানুষই কিন্তু হরতাল চায় না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কি চাচ্ছে? তাহলে হরতাল যে চাচ্ছে না, হরতাল ছাড়া আপনি এই 90% লোকের দাবিটা কিভাবে আদায় করবেন? এটা একটা পদ্ধতি থাকতে হবে। পদ্ধতিটা হচ্ছে মানববন্ধন করবেন, সভা সমাবেশ করবেন, সেটা বন্ধ করে দিয়েছে না, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে। আওয়ামী লীগের অফিসে উৎসব হচ্ছে, বিএনপির অফিসে মাতম হচ্ছে, একটা লোকও নাই। এটা তো লেভেল প্লেইং ফিল হচ্ছে না। ধন্যবাদ। যদি কিছু নাই করতে দেন, সুযোগ দিতে পাচ্ছি না বলে দুঃখিত। ধন্যবাদ জহির হোসেন প্রিন্স, ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ। দর্শক, আমি রবীন্দ্রনাথের একটা কবিতার দুটি লাইন আমার মনে আছে, কিন্তু আমি কবিতাটার শিরোনাম এই মুহূর্তে মনে করতে পারছি না। মহারাজা ঠাঁই নিল পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তো মানাতে। কিন্তু আমাদের দেশে অবস্থাটা এখন উল্টো। সেটা হলো রাজা বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আইন বানাচ্ছে, কিন্তু সেটা নিজেরা মানছে না, আমাদের মানতে বাধ্য করবার চেষ্টা করছে। তারা সংবিধানের সংশোধনী আনছে, কিন্তু সেই সংবিধান তারাই লঙ্ঘন করছে, তারাই তাচ্ছিল্য করছে। এই সংবিধান লঙ্ঘনের প্রতিকার পরিণতি কিভাবে হবে, প্রতিকার কারা করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে এটার কখনো আদৌ কোনো প্রতিকার হয় কিনা। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সোনামণি সুখে অসুখে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার বাসায় আর কারো এরকম আছে? মেসি কোনো জীবাণুজনিত রোগ নয়। বাচ্চাদের চশমা পরা ভীষণ দরকার। চশমা ছাড়া তার যে ঝাপসা দৃষ্টি সারা জীবনই ঝাপসা রয়ে যায়। ঠোঁট কাটা এবং তালু কাটা যদি অপারেশন করা না হয়, সংকোচ বা সামাজিকভাবে নিজেকে। প্রাণ ইউএইচটি মিল্ক নিবেদিত সোনামণি সুখে অসুখে, প্রযোজনা বাবুল আক্তার। লক্ষণ নেই। দেখবেন শুক্রবার বাংলাদেশ সময় সকাল 10:02, নিউ ইয়র্ক সময় রাত 11:02, ইউএই সময় সকাল 8:02। আশা নামের একটা পাখি মনের কোণে বাসা করে, আমি তোমার মাঝে ঝিরি ঝিরিয়ে মন আকাশে যে বিদায়ে তারা জানে, তার সাথে কি অজুহাত চলে। প্রথম যেদিন দেখেছিলাম নদীর তীরে করছো স্নান, আমার ভালোবাসার পালে লেগেছে তখন তুফান। নীলুয়া পেরেতে বাসে রিয়াজুম মনির শৈবালের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান তানা নানা। বাসে